2018 সালে এই বলা বলি শেষ হলে আমার বলো আমি আমি ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2018 সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। তার কারণ যারা প্রাতঃস্মরণীয়, যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম 18 সাল থেকে নিয়ে 21 সাল অব্দি। 21 সালে নির্বাচনে আবার মানুষ আমাদের সমর্থন করলেন এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত রয়েছে। আমাদের নিশ্চিতভাবে এই কালে সব থেকে বড় চ্যালেঞ্জ এসেছিল কোভিড। সেই কোভিড কালে কলকাতা কর্পোরেশনের যে মানুষের প্রতি কমিটমেন্ট এবং তাতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা, মানুষকে দৈনন্দিন জিনিস দেওয়া, কলকাতাকে পরিষ্কার রাখা, ওই সময় যখন মানুষ বেরোতে চাইছিল না, কার কি রোগ, নিঃশ্বাসে রোগ ছড়াচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্মচারীরা সেই সব জঞ্জাল পরিষ্কার করা, কলকাতা যাতে আবার ছড়িয়ে না পড়ে সেটা দেখা। তারপরেও আরেকটা সমস্যা এলো, সেটা হলো যে কলকাতায় ভ্যাকসিন এলো, কিন্তু ভ্যাকসিনের ট্রায়ালটা হচ্ছিল না। সেই ট্রায়ালটা আমাকে যখন অ্যাপ্রোচ করলো, আমি বললাম আমি মহানাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব, কলকাতার মানুষকে যদি করোনা মুক্ত রাখা যায়, তার জন্য যদি আমার প্রাণ যায়, আমি নিজের দেহে সেই ট্রায়ালটা নিয়েছিলাম। তার পরবর্তীকালে এলো আমফান। আমফানও একটা বড় চ্যালেঞ্জ ছিল। ধন্যবাদ জানাই আমার সহকর্মী এবং কলকাতা কর্পোরেশনের প্রত্যেকটা স্টাফকে, প্রত্যেকটা সাফাই কর্মচারীকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পার্কস অ্যান্ড স্কোয়ারসের যারা আমাদের সাথে কাজ করেছে, যে আমফানে 3 দিনের মধ্যে প্রায় কলকাতা পরিষ্কার হয়ে গেছে। এইরকম প্রচুর চ্যালেঞ্জ ছিল, যেগুলো আমি মেয়র কালে চেষ্টা করেছি যে সেগুলোকে ঠিক করে, যাতে তার মধ্যে একটা বড় পদক্ষেপ নিশ্চিতভাবে আপনারা হয়তো মানবেন যে টক টু মেয়র। কলকাতার মানুষের সরাসরি সমস্যা শোনা এবং সেটাকে সমাধান করা, এই উদ্যোগটাও আমরা নিয়েছি এবং কলকাতার মানুষকে
সেই জন্য ধন্যবাদ জানাই। তাদের সমস্যা যতটা সম্ভব আমার নজরে এনেছে এবং আমি সমাধান করার চেষ্টা করেছি। এছাড়াও কতগুলো জায়গায় যেরকম আমাদের সিগনেচার অফ ডিসপ্লে ওয়ারেন্টি পিরিয়ড অ্যাডভার্টাইজমেন্ট একটা পলিসি তৈরি করা হয়েছে। ঠিকা টেনেন্সির একটা, যেহেতু ইলিগাল বিল্ডিং বেশি হতো কোথায়, বস্তি এলাকায় যেখানে ঠিকা পারমিশন পাওয়া যেত, ঠিকা অফিসটাকেই আমরা কলকাতা কর্পোরেশনে নিয়ে এসেছি। অনেকটা টাইম লেগেছিল। নিয়ে এসে সেখানে ঠিকা অফিস থেকে এনওসি নিয়ে বিল্ডিং প্ল্যান, যাতে গরিব মানুষ ইলিগাল বাড়ি না করতে পারে, সেই কাজটাও আমরা করেছি। ঠিকার অ্যাসেসমেন্ট কালেকশনটাও আমরা করেছি। আমাদের বিল্ডিং এর যে স্যাংশনটা এটা অনলাইনে আমরা করেছি। কমপ্লিশন সার্টিফিকেটটা অনলাইনে করেছি। ইজ টু ডি বিজনেসে ওয়ান উইন্ডো সাবমিশন এবং পারমিশন অনলাইনে করেছি। টাইমলাইন প্রসিডিওর অফ স্যাংশন, যেটা বিল্ডিং প্ল্যানের রিডাকশন করার জন্য টাইমটা, সেটাও আমরা করেছি। স্যাংশন অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং আপ টু 3 কাঠা, এটা আমরা 10 মিটার আমরা বলেছি যে আপনারা প্ল্যানটা অনলাইনে জমা দিয়ে শুরু করে দিন, আমরা অটোমেটিক স্যাংশন দিয়ে দেব। এছাড়া আমরা কিছু জায়গায় ক্রেজ বেবি কেয়ার করেছি। ইন্ট্রোডাকশন অফ ফাইল ট্র্যাকিং সিস্টেম কলকাতায় এনেছি। আইটিতে অনেকগুলো কাজ করেছি। বায়োমেট্রিক করেছি, আমাদের হোয়াটসঅ্যাপ অফ মেয়র করেছি, জিআইএস করেছি। রেস্টোরেশন অফ ওয়াটার বডি আমরা এসে করেছি হেরিটেজে। এয়ার পলিউশন কমানোর জন্য পার্কস অ্যান্ড স্কোয়ার্স করেছি। পার্কস অ্যান্ড স্কোয়ার্সে প্রচুর গাছ লাগানো হয়েছে আমফানের পর। যে কাজগুলো আমি করে গেছি আর যে গাছগুলো করে যেতে পারলাম না, সেটাও আপনাদের বলি। আমরা ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে এসইউজিআর কাম বুস্টিং পাম্পিং স্টেশন আমার কালে 36টা করেছি, যার 215 কোটি টাকা ব্যয় হয়েছে। আমরা তক্তাঘাট জেটি বটগঞ্জে 15 এমজিডি করেছি। আমরা 35 এমজিডি গার্ডেন রিচে আমাদের জল বাড়িয়েছি, যেটা স্টেট গভর্নমেন্ট ফান্ড দিয়েছে। লেইং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মেন লাইন প্রচুর কলকাতায় আমরা করেছি। যে কাজটা এখনো শেষ করতে পারলাম না, সেটা হচ্ছে যে আরো প্রায় 38টা এসইউজিআর, যেটা কলকাতা কর্পোরেশনের অনগোয়িং চলছে। সেই কাজটা আগামী দিনে যারা দায়িত্ব নেবেন নিশ্চিতভাবে শেষ করবে। কনস্ট্রাকশন অফ 10 এমজিডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা ঢালাই ব্রিজের কাছে ইএম বাইপাসে আছে, গড়িয়া স্টেশনের কাছে, সেটার কাজ প্রায় শেষ হয়ে এসছে। তার পাইপলাইনের কাজও প্রায় শেষ হয়ে এসছে, যেটা অমৃত প্রজেক্টে আছে। কনস্ট্রাকশন অফ 20 এমজিডি আরো অ্যাডিশনাল আমরা ধাপায় করছি, যেটার কাজটাও প্রায় শেষ হয়ে এসছে। এবং ড্রেনেজ পাম্পিং স্টেশন কলকাতায় বিভিন্ন জায়গায় বিরাট করে জল জমতো, বিশেষ করে খিদিরপুর অঞ্চল, গল্ফগ্রিল অঞ্চল, কবিতীর্থ অঞ্চল। এই জায়গায় আমরা নবাব আলী পার্ক, কবিতীর্থ পার্ক, গল্ফগ্রিনে আমরা পাম্পিং স্টেশন তৈরি করে এখানে এখন আর জল জমেনি। যে কাজটা করতে পারলাম না, মানে শেষ করতে পারলাম না, কাজটা হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল জীবনে নেতাজিকে শ্রদ্ধা জানানো। কিভাবে? যখন নেতাজি মেয়র ছিলেন, এটা আমি শুনেছিলাম, আমার এক সাংবাদিক বন্ধু টিভিতে বলছিল, তখন খুব জল জমেছিল ঠনটনিয়াতে। নেতাজি গামবুট পরে হাঁটতে হাঁটতে এখান দিয়ে ঠনটনিয়া গেছিলেন, সব অফিসাররা গেছিল, কোমর অব্দি জল ছিল। সেই জল আজও জমে। সেখানে আমি ঋষিকেশ পার্কে একটা ড্রেনেজ পাম্পিং স্টেশন প্রায় কমপ্লিট, মানে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু ওটা উদ্বোধন করে আমি ভিত্তিপ্রস্তর করে এসেছিলাম, কিন্তু উদ্বোধন করতে পারলাম। সেটা নিশ্চিতভাবে আগামী দিনে শেষ হবে। এবং নেতাজি যে স্বপ্নটা দেখেছিলেন ঠনঠনিয়াতে আর জল জমবে না,
আমি হয় এখানে থাকবো না, কিন্তু আমার হৃদয়ের শ্রদ্ধা নেতাজির প্রতি থাকবে এবং সেটাই হবে। মিল কলোনিতেও একটা হচ্ছে মহিলা ডিপো, আমাদের গার্ডেন রিচুয়ার একটা হচ্ছে, ওরকম ড্রেনেজ পাম্পিং স্টেশন পামার বাজারে হচ্ছে, নর্দার্ন পার্কে হচ্ছে, গুলশান কলোনিতে হচ্ছে। ইমপ্রুভমেন্ট অফ ড্রেনেজের জন্য কলকাতার চারিদিকে কাজ হচ্ছে। এরকম প্রচুর মেশিনও আনা হয়েছে। ব্রিক সয়ারেজের কাজ, ডিসিল্টিং এর কাজ হয়েছে, কমপ্লিট হয়েছে, কোনোটা প্রসেসে আছে। ব্রিক সয়ারেজের কাজ হচ্ছে। এগুলো প্রচুর কাজ এরকম ভাবে কলকাতায় হয়েছে। এটা আমি আর এতটা পড়ছি না, আমি এটার কপি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি, তার কারণ এটা অনেকটা রয়েছে। নিজের কথা এতটা বলা লজ্জাও লাগে, আমি দিয়ে দিচ্ছি। এইবার বলি কেন আমি রেজিগনেশন দিচ্ছি। তার কারণ হলো ফিরহাদ হাকিম কেউ না, কিন্তু যে চেয়ারটায় আমাদের সেই সব প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন, সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখানে যেটা স্যাংশন সেটাই ওখানে পৌর থেকে স্যাংশন করে নিয়ে এসে কাজ করা। মানুষ প্রচুর যারা আসতেন, শুধু টকটু মেয়রে না, তাদের সাথে সাথে রিলিফ দেওয়া, এই কাজটা করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি পারি না। যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালোভাবে চালাবে। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। We are all there to serve the people. আমরা মানুষকে সহায়তা করব, মানুষকে সার্ভিস দেব, এবং যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করি। ধন্যবাদ। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বললাম সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। আমি আমার কথা বলছি, আপনি আপনার মতন নিজের ডেফিনেশন করে দেবেন শারীরিক হার কি কি ওসব আমি জানি। আমি যে কাজটা এই চেয়ারে বসে করছিলাম, যে কাজটা ইতিহাসে শুনেছিলাম, আমার যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তি, যাদের আজকেও বেরোনোর আগে আমি মাথার থেকে নমস্কার করে বেরোই, তারা যেভাবে কাজটা করেছিলেন, হয়তো সেই মর্যাদা সেই চেয়ারে আমি এখন রাখতে পারছিলাম। আপনি আবার, আমি আমার কথা বলছি, আপনার ডেফিনেশন আপনারা আপনাদের মতন করে দেবেন। আপনাদের ডেফিনেশন আমি আমার মুখে বসাবো না। আমার যে কথা, যে আমার যারা প্রাতঃস্মরণীয়, যে চেয়ারে বসতে পারবো আমি জীবনে কোনোদিন ভাবিনি,
সেই ছবিগুলো যখন আমি একা একা থাকতাম রাত্রিবেলা যখন তাকাতাম তখন আমার গায়ে কাঁটা দিত এবং আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, যেহেতু পৌরমন্ত্রীও ছিলাম, অভ্যস্ত হয়ে গেছিলাম যে সেই দাপটের সাথেই চালানো। সেই চেয়ারটার আজই আমার মনে হচ্ছে যে মর্যাদা আমি রাখতে পারছি, আমার কেউ প্রেশার নেই, কিছু নেই, রাখতে পারছি। এখনো আপনাদের কার্যকালের মেয়াদ রয়েছে, তারপরেও কেন আপনি পদত্যাগ করছেন? এখনো তো 3 মাস মেয়াদ রয়েছে। এগুলো লিগ্যাল ডেফিনেশন আমি দিতে পারবো না। আমি পদত্যাগ করছি এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। কিন্তু শহর কলকাতার মানুষ তো আপনাদেরকে নির্বাচিত বলে পাঠিয়েছিল, এই ভোটে করেছিল। আমি রেজিগনেশন দিলাম, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। আপনাদের ডেফিনেশন আমি তার ক্লারিফিकेशन দিতে পারবো। हिंदी में हम जो काम किया, बांग्ला में जो बताया उतना काम हम किया है। आज वो दापोटर हिंदी की आज वो तरह से हम कायम नहीं कर पा रहे। हम पूर्व मंत्री थे, मेयर थे, जो काम हम कर सकते थे, आदमी का सेवा कर सकते थे, वो हम नहीं कर पा रहे। और हमारे जो पूर्वज से पूर्वज जो चेयर में हमारा बैठने का कभी ख्वाब में भी हम नहीं सोचा था, वो चेयर में हम बैठेंगे, जिसका नाखून के जगह हम नाखून के जगह नहीं है। किसी दिन उनका नाखून वो जो दापट के साथ का या चेंज पॉलिटिकल सिचुएशन है वो हम नहीं कर पा रहे और कर नहीं हो भी नहीं सकता। लेकिन पहले भी तो ऐसी परिस्थिति में जब कोई और सत्ता थी। थैंक यू सो मच। दादा आप